তারা বলতে চেয়েছিলেন যে এই পুরো বিষয়টির মধ্যে অস্বচ্ছতা রয়েছে, নন ট্রান্সপারেন্ট ওয়েতে দেওয়া হচ্ছে, কিভাবে কি হচ্ছে সেগুলো। তো এটাকে চ্যালেঞ্জ করার পরে মহামান্য হাইকোর্ট বিভাগে যখন বিষয়টা হয়, তখন প্রথমে আমাদের যে বেঞ্চ ছিলেন ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার, ওনারা একটা স্প্লিট জাজমেন্ট দেন, দুজনা দু রকমের কথা বলেন। ম্যাডাম জাস্টিস ফাতেমা নজিব বলেন যে এটা তৎকালীন ইন্টারিম সরকারের করার অধিকার নেই এবং তিনি সেটাকে রুলটাকে অ্যাবসলিউট করেন। অন দ্য আদার হ্যান্ড ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার তার সাথে দ্বিমত পোষণ করে বলেন যে না, এই রুলটার কোনো সারবত্তা নেই, কারণ এটা প্রিম্যাচিওর এবং যারা আসছে তাদের লোকাল স্ট্যান্ডিও নেই এবং অন্যান্য যেসব লিগ্যাল যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলোকে ফলো করা হয়েছে। যেহেতু স্প্লিট জাজমেন্ট হলো, সেহেতু এটা তখন চলে গেল হচ্ছে তৃতীয় একজন জাজ সাহেবের কাছে, বিচারপতি জনাব জাফর আহমেদের কাছে। তিনি পুরোটা শুনানি করে আবারও একটা আদেশ দিলেন যে রুলটা আসলে ডিসচার্জ হবে, কারণ রুলের কোনো সারবত্তা পাননি। কারণ আমরা তখন হাইকোর্টে দেখিয়েছিলাম যে প্রতিটা আইনের যে বিধান রয়েছে প্রত্যেকটাকেই ফলো করে কাজটি করা হয়েছে। সেই রায় যখন প্রকাশ পেল, সেই রায়ের বিরুদ্ধে আবারও অর্থনীতিবিদ ফোরাম, কারণ ওই মেজরিটি জাজমেন্টে 2-1 যেহেতু রুলটা খারিজ হয়ে গেল, তারা আপিল বিভাগে গেলেন এবং আপিলের অনুমতি প্রার্থনা করলেন এবং সেটার গতকালকে দীর্ঘ শুনানির পরে আজকে কোর্ট আদেশ দিয়ে বলেছেন যে তাদের যে লিভ পিটিশনটি ছিল সেটিকে খারিজ করে দেওয়া হলো। অর্থাৎ এই অর্থ হচ্ছে যে সরকার এই মুহূর্তে যখন ডিপি ওয়ার্ল্ডের সাথে বা দুবাই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা করতে যাবে বা আদৌ যদি হয় সেটাতে কোনো অস্বচ্ছতা ছিল না এবং সেটি করতে আর কোনো বাধা নেই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখন থেকে আমাদের কাছে হিসাব অনুযায়ী 60টি দেশে 76টি পোর্ট তারা পরিচালনা করছে। ওগুলো তো কখনো কেউ এখানেও, এটা তো একটা ইন্টারেস্টিং জিনিস যে সব কটা বাদ দিয়ে সিসিটির ব্যাপারে তারা কোনো প্রশ্ন তুলেননি, লাল দিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তুলেননি, ধীরাশ্রমের ব্যাপারে কোনো প্রশ্ন তুলেননি। হঠাৎ করে শুধুমাত্র এই এনসিটি নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এটার ব্যাপারে প্রশ্ন তুলেন এবং এটাও একটা আমাদের হাইকোর্টে এই জিনিসটা উঠে এসেছে যে হাইকোর্টের কাছে এটা খুব বিস্ময়কর মনে হয়েছে যে অন্যগুলো যখন চলে যাচ্ছে, দেওয়া হয়েছে বিদেশিদের হাতে ম্যানেজমেন্টের জন্য, তখন তারা কোনো প্রশ্ন তুলেননি, শুধুমাত্র এই নিউ মুরিংয়ের ব্যাপারে কেন তাদের প্রশ্ন। কালকে শুনানিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদেরকে দেখানোর দরকার ছিল যেটা যে বাংলাদেশের বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে যা যা প্রভিশন আছে সবগুলো ফলো করা হয়েছে কিনা, অর্থাৎ বেআইনি কোনো কিছু হয়েছে কিনা, এবং এখানে যারা এই মামলাটা করতে এসেছেন তাদের স্বার্থ কী। তো আমাদের কাছে আমরা দেখিয়েছি যে 2015 সালের যে পিপিপি অ্যাক্ট আছে, 2017 সালের যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পলিসি যেটা আছে, 2022 সালের চট্টগ্রাম পোর্ট অথরিটির যে আইন আছে, এই সবকটাতে যা যা বিধান দেওয়া ছিল প্রত্যেকটাকে অক্ষরে অক্ষরে পালন করে সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমেই এই কাজটা করা হয়েছে। সো এখানে আমাদের আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে গত 17 বছর 18 বছরের যে ডেটা আমরা দেখেছি, বাংলাদেশে একটা জাহাজের যখন পোর্টে আসে সেটা টার্ন অ্যারাউন্ড করতে সময় নেয় প্রায় 2 থেকে আড়াই সপ্তাহ। টার্ন অ্যারাউন্ড মানে যে জাহাজটা আসলো, পুরো মাল খালাস হলো, তারপরে চলে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ডিপি ওয়ার্ল্ড বাকি অন্যান্য যেসব পোর্টে কাজ করছে সেইখানে সেম জাহাজ, সেম মানে ক্যাপাসিটির জাহাজ, তাদের টার্ন অ্যারাউন্ড করতে সময় নেয় 2 থেকে আড়াই দিন। সো এই এফিসিয়েন্সিটা যদি আমাদের এখানে পোর্টে আসে, তাহলে জাহাজের টার্ন অ্যারাউন্ডের সংখ্যা বাড়লে বাংলাদেশে আরও বেশি জাহাজ এখানে আসতে আগ্রহী হবে। এই মুহূর্তে যদি আপনি বাইরে কোনো জাহাজের কোম্পানির সাথে কথা বলেন, তারা কিন্তু চট্টগ্রাম পোর্টে আসতে খুব দ্বিধাবোধ করে যে তার জাহাজটা এসে এখানে 2 সপ্তাহের জন্য আটকে গেল। সো ফলে কী হচ্ছে যে যদি 3 দিনের মধ্যে ছেড়ে দিই, সে তো আরও ট্রিপ করতে পারবে, আরও তাদের ব্যবসা বাড়বে। সো বাংলাদেশের পোর্টে আসতে, চিটাগং পোর্টে আসতে তাদের একটা দ্বিধা কাজ করতো। বাট ডিপি ওয়ার্ল্ডের যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে এতে অনেক তাড়াতাড়ি বিষয়টি করা সম্ভব হবে এবং ফলে সরকারেরও রেভিনিউ বাড়বে এবং বাংলাদেশের পোর্টেরও রেভিনিউ বাড়বে। সো অ্যাজ এ রেজাল্ট দিস উইল বি আ গুড থিং।